বাচ্চাওয়ালা চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে বাড়ির মেজো মেয়ে সিরাতের। চাচাতো ভাই যে কিনা গুণে গুণে তার চেয়ে 14 বছরের বড়। তার চাচাতো ভাই রৌনক শিকদার, বয়স 33 বছর। 9 বছরের একটা ছেলে আছে নওয়াদ নাবিল। ডিভোর্সি রৌনক পেশায় একজন ডাক্তার। ছেলেকে নিয়ে সে ঢাকাতে থাকে। সকালে বাবা চাচাদের জরুরি তলবে ছেলেকে নিয়ে সন্ধ্যায় হাজির হয় রৌনক শিকদার। বসার ঘরে বসে জরুরি বৈঠকের শেষ হয় বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে। ইতিমধ্যে সিরাতকেও জানানো হয়েছে সে কথা। সিরাত নিজের রুমে বসে পায়চারি করছে। সবার খাওয়া দাওয়া শেষ খাওয়ার শেষে যে যার রুমে চলে যায়। সিরাতও কল লাগায় রৌনকের ফোনে। রিং হতেই রিসিভ হয় সেই কল। যেন ওপাশের ব্যক্তিটি জানতো কল আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি সিরাত। বুঝেছি, বলো। একটু কথা ছিল ভাইয়া, সামনাসামনি বলতে পারলে ভালো হতো। ওকে, নাবিলকে ঘুম পাড়িয়ে কল দিব, ছাদে চলে এসো। আচ্ছা, রাখছি। বাবার কলে মাথা রেখে পরম শান্তিতে শুয়ে আছে নাবিল। সে বছরে 2 বার আসে দাদা বাড়ি, তাও শুধু 2 ঈদে। এবার সে কেন এসেছে জানে না, কারণ এখন তো ঈদের সময় নয়। ছোট্ট মনের তার অনেক প্রশ্ন। এ বাড়িতে আসলে সে খুব খুশি হয়। এখানে দাদিরা আছে, পপি শাশুরা আছে, আরও আছে তার খেলার গুটি কয়েক সঙ্গী। সে বারবার বাবার মুখের দিকে তাকায়, আবার চোখ নামিয়ে ফেলে। ছেলের এহেন কৌতূহল মিশ্রিত চেহারা রৌনকের নজরে এলে সে বলে, কিছু বলবে সোনা? ওপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় জানায় নাবিল আর বলে, আচ্ছা বাবা, এখন তো ঈদের সময় নয়, তাহলে আমরা এখন দাদাইয়ের বাড়িতে কেন এসেছি? স্কুলও তো ছুটি দেয়নি। কেন, তুমি খুশি নও এসে? হ্যাঁ, ভীষণ খুশি, কিন্তু তুমি তো বলো স্কুল বন্ধ না দিলে কোথাও যাওয়া যাবে না, পড়ার ঘাটতি হবে। আমার স্কুল, তোমার হাসপাতালও তো ছুটি হয়নি, তাহলে কেন এসেছি? ছেলের এমন বিজ্ঞের ন্যায় কথা শুনে শোয়া থেকে তুলে বুকে জড়িয়ে বলে, বাবা, আমরা একটু কাজে এসেছি। 2-1 দিনের মধ্যে আমরা আবার ঢাকাতে ব্যাক করব। কি কাজ বাবা? এইটা বড়দের কাজ সোনা, তুমি তো ছোট তাই তোমার শুনতে হয় না। তবে মনে রাখবে, বাবা যাই করবে নাবিল সোনার ভালোর জন্য করবে। নাবিল সোনা কষ্ট পাবে এমন কিছুই বাবা করবে না। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আর কথা না। ভদ্র বাচ্চার মতো বাবার কথা মেনে নিয়ে গলা জড়িয়ে বুকে মুখ গুজে শুয়ে থাকে। একটা সময় ঘুমিয়ে যায়। রৌনক যখন বুঝতে পারে ছেলে ঘুমিয়েছে, তখন আস্তে করে শুইয়ে দিয়ে নেমে আসে বিছানা থেকে। কল দেয় একটা নাম্বারে। রিসিভ হতেই বলে, 5 মিনিটের ছাদে এসো। কল কেটে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে। এদিকে রৌনকের কল পেয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে চুলটা কোনোরকম ঠিক করে ছাদে দৌড় দেয়। সিঁড়ির দরজা থেকে সোজা তাকালেই দেখতে পায় বলিষ্ঠ এক পুরুষের পৃষ্ঠদেশ। সিঁড়ির চৌকাঠ পার হতে গিয়ে চৌকাঠের সাথে বাড়ি খেয়ে পায়ের বুড়ো আঙ্গুল নখ ভেঙে ফেলে। সাথে সাথে আর্তনাদ করে ওঠে, শব্দ আটকাতে মুখ চেপে ধরে। চাপা আজ পেয়ে রৌনক পিছন ঘুরে তাকায়, দেখে দরজার কাছে পায়ের বুড়ো আঙ্গুলে আর মুখ চেপে বসে আছে সিরাত। ছুটে এগিয়ে যায় সেদিক, তার সামনে বসে পড়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন? পায়ে কি হয়েছে দেখি, হাত সরাও। সিরাত হাত সরাতেই দেখে বুড়ো আঙ্গুল থেকে রক্তের ধারা নামছে। হাত বাড়িয়ে আঙ্গুলটা ছুঁতেই আবারও আর্তনাদ করে ওঠে সিরাত। রৌনক তার মুখের দিকে তাকায়, ব্যথা আর কান্নায় ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। এখনই চিকিৎসা দরকার। রাত তখন 12টার ওপরে। বাড়িতে কেউ জেগে আছে কিনা সন্দেহ।
থাকলেও এত রাতে বিরক্ত করতে মন সায় দিচ্ছে না তার। এই অবস্থায় সিঁড়ি ভেঙে রুম পর্যন্ত যাওয়াটাই সম্ভব না। তাই সিরাতের উদ্দেশ্য প্রশ্ন করে, উঠে দোলনা পারবে? মাথা নেড়ে সায় জানায় সিরাত। কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে পরে পা বাড়াতেই ব্যথায় কলিজা মোচড় দিয়ে উঠে। ব্যথার পরিমাণ বুঝতে পারে রৌনক। সে 1 মিনিট চিন্তা ভাবনা করে পাজা কোলে তুলে নেয় সিরাতকে। সিরাত কিছু বলতে নিবে তার পূর্বে রৌনকের কড়া দৃষ্টি পড়ে তার উপর। মুখের কথা গিলে নেয় সে। দোলনা পর্যন্ত এনে আসতে বসিয়ে দেয় সেখানে আর বলে, বসো, আমি ফার্স্ট এইড কিট নিয়ে আসি। বসিয়ে রেখে সে ছোট্ট ঘরের দিকে এদিকে সিরাতের ভয় ক্রমশ বেড়ে চলছে। মুখে হ্যাঁ বলে দিলেও কাজে তা অসম্ভব তার ধারা। কিন্তু স্বল্প পরিচিত গোমরা মুখের এই ভাইয়ের সামনে তা প্রকাশ করতে চাইল না সে। তাই ভয়কে বুকে নিয়ে জড়সড় হয়ে বসে রইল 19 বছরের সিরাত। কিছু সময় বাদের ছাদের দরজায় পুরুষালী অবয়ব দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। কিটটা এনে পা ভাঁজ করে বসে দোলনার সামনে পাটাকে যত্ন সহকারে হাতে তুলে দিয়ে আঙুলটা পরিষ্কার করে তোলা ও স্যাভলনের সাহায্যে। এদিকে ব্যথায় ছটফট করতে থাকে সিরাত। চোখ থেকে অজর দাঁড়ায় পানি পড়ছে। তা দেখেও নির্দয় ডাক্তারের মনে মায়ার উদ্বেগ হয় না। ভাইয়া সালুন আর লাগবে না, আমি ওষুধ লাগাবো না, ছেড়ে দিন, হয়ে গেছে এই তো, আর একটু ধৈর্য ধরো। ছেড়ে দেন না, লাগবে না আমার ওষুধ, ব্যান্ডেজ সারেন। পা নিয়ে টানাটানি করতেই রৌনক তাকে দেয় এক ধমক, চুপ কর, একবার পা টান দিলে বাকি অর্ধেক নখ তুলে দেব। তুমি তো দেখি নাবিলের চেয়েও অবুঝ। ও তাও বোঝে সে অসুস্থ হলে ওষুধ দিতেই হয়, সে যতই ব্যথা হোক। আর তুমি সেই থেকে টানাটানি করে যাচ্ছ, একবার টান দিলে 1 চড় দেব। ধমক খেয়ে চুপসে যায় সে। রৌনক আবারও নিজের কাজ শুরু করে। এবার আর সিরাত টানাটানি করে না, তবে ব্যথা ও জ্বলনিতে পা নাড়াচড়া করে। এতেই করা দৃষ্টি নিক্ষেপ করে সিরাতের দিকে। প্লিজ আর না, ব্যথা লাগে তো, হয়ে এসেছে বাবু, তুমি চুপ থাকলে তো এত সময় লাগে না। 2 মিনিট দাও, চোখ বন্ধ করো, চোখ খুলে দেখবে হয়ে গেছে ব্যান্ডেজ বাঁধা। এমন আদুরে সম্বোধনে একটু লজ্জা পায় সে, তবে তা চেপে রেখে তার কথা মতো সে চোখ বুজে নেয়। ব্যথা পেলেও আর চোখ খোলে না। পায়ে ব্যান্ডেজের প্যাচ দিতেই রৌনকের হাত খামছে চোখে খিঁচে নেয়। হাতের দিকে তাকিয়ে গম্ভীর মুখশ্রীতে হালকা হাসি ঝিলিক দেখা দেয়, তবে তা সাময়িক সাথে সাথে আবার মিলিয়ে যায়। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায়। সামনের মানুষটা সরতেই চোখ মিলে তাকায় সিরাত। পায়ের বুড়ো আঙ্গুল সাদা কাপড়ে মোড়া, আর রৌনক দাঁড়িয়ে আছে ও সামনে উল্টো ঘুরে রেলিং ধরে। সে অবস্থায় প্রশ্ন করে, যা বলতে চেয়েছিলে তা কি এখন বলবে নাকি রুমে যাবে? হঠাৎই বিয়ের বিষয়টা মাথা চাড়া দিয়ে উঠতে সে নড়ে চড়ে বসে। যা বলতে এসেছিল তা সব গুলিয়ে ফেলেছে, কিন্তু কথাগুলো না বললেও নয়। যা বলতে চাও নির্ভয়ে বলো। আমি জানি তুমি বিয়ের বিষয়ে কথা বলবে, এটা দুজনেরই জীবন মরণ প্রশ্নের মতো, তাই কোনো জড়তা না রেখে বলে ফেলো। না মানে আপনি কি বিয়েতে রাজি? মিনমিনিয়ে স্বরে বলে, জোরে বলো, আমার চোখে চোখ রেখে কথা বলো। মিনমিনিয়ে স্বভাবের মানুষ আমার পছন্দ নয়। এই সাহস নিয়ে আমার বউ হতে এসেছো? লাস্টের কথা এতটুকু শুনে তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় রৌনকের দিকে। বলে, আপনি কি বিয়ে করবেন? করব না কেন, বয়স হয়েছে, এক বউ গেছে, কতদিন হলো, আর কতদিন একা থাকবো? এবার একটা বউ দরকার। আমি তা বলিনি, আমি বলছি বাবারা যে আমাদের বিয়ে ঠিক করছে, এতে আপনি রাজি কি না? রাজি না হওয়ার কি আছে? মেয়ে সুন্দর, নরম সরম, তুলতুলে, বয়স কম, এমন সুযোগ কে হাত ছাড়া করতে চাইবে বলো?
তোমার বাবা চাচারা যে তাদের এতটুকু মেয়ের আমার মতো বয়স্ক লোকের হাতে তুলে দিতে চাইবে, এটা তো আমার কাছে স্বপ্ন। এমন লাগামহীন কথা শুনে সিরাতের মুখ লাল হয়ে উঠল। রৌনক ঘাড় ঘুরিয়ে তার মুখের দিকে তাকায়। লজ্জা লজ্জা মুখটা দেখতে ভালোই লাগছে। হালকা হেসে দিল, বলল, তুমি কি রাজি? না মানে রৌনক এবার সোজা হয়ে তার দিকে তাকিয়ে দাঁড়াই, বলে, ইতস্ত বোধ করো না, যা বলার এখনই বলো। বিয়ের পর কিন্তু শুনতে পারবো না যে আমি বিয়েতে রাজি ছিলাম না। বউ আমার বইয়ের মতোই চাই। সিরাত মাথা তুলে তাকায়, দোনামোনা করে বলে, আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। তারপর সবই ঠিক ছিল। ছেলের নাম ছিল জাবের। সে প্রায় আমাকে কল দিত, কথা হতো আমাদের মাঝে। বিয়ে ঠিক হওয়ার 5 মাসের মাথায় বিয়ে হওয়ার কথা ছিল। তারপর সে আমার সম্পর্কে সব জানতো। আমি জানিয়েছিলাম, বলেছিলাম সে যেন তার বাবা মাকে জানায়। কোন বিষয়? আমি কখনো মা হতে পারবো না। আচ্ছা, তারপর সে কি জানিয়েছিল তার বাবা মাকে? সিরাতের চোখ নামিয়ে নেয়। চোখ ভারী হয়ে উঠেছে তার। লজ্জা অপমান তাকে ঘিরে ধরেছে। তাকাও আমার দিকে, চোখে চোখ রেখে কথা বলো। নিশ্চুপ, এই তাকাও আমার দিকে। সিরাত মাথা তুলে, চোখ ভর্তি তার পানি। কথা আটকে আসছে। বলো, আমি শুনতে চাচ্ছি। সে জানিয়েছিল না সে বলেনি? আমাকে মিথ্যে বলেছে। আমি বলেছি তাদের কোনো সমস্যা নেই। তারা নাতি চায় না, তারা বৌমা চায়। আমিও বোকার মতো মেনে নিলাম। কথা চলতে থাকে। আগদের কিছুদিন আগে তারা জেনে যায় বিষয়টা। তারা বাবাকে ফোন করে যা নয় তাই বলে অপমান করেছে। বাবার অপমানে মা সেদিন অনেক কথা শোনায় আমাকে। বলে আমি কেন জাবেরকে বলিনি এ কথা। আমি তো বলেছি। জাবেরও সেটা কৌশলে অস্বীকার করলো। তাই বাবা সেদিন তাদের বলেছিল আমাকে এই বছরের মধ্যে বিয়ে দিয়ে দেখাবে। তুমি কি রাজি, নাকি চাপে পড়ে মেনে নিছো? তোমার উপর কোনো দায় নেই এই বিষয়টা করার। কেউ কিছু বলবে না, আমি দেখব সবটা। তুমি শুধু একবার বলো। সিরাত চিন্তায় পড়ে যায়। কি করবে সে? একদিকে বাবার কথা, অন্যদিকে নিজের সিদ্ধান্ত। সে কি সিদ্ধান্ত নিবে সে তো নিজেই বুঝতে পারছে না রাজি কিনা। সিরাতের চিন্তিত মুখ দেখে বলে, কোনো চাপ নেই, তুমি সময় নাও, ভাবো। যদি মনে হয় বিয়েটা তুমি করবে তাহলে আমার আর আমার ছেলের জীবনে তোমাকে স্বাগতম। আর যদি না করতে চাও, তোমার ওপর আসা সব ঝড়কে আমি রৌনক শিকদার মোকাবিলা করব, কথা দিলাম। এবার ঘুরে যাও, আমি 2 দিন আসি। এই 2 দিন ভাবো, এরপর আমাকে জানাও। সিরাত রৌনকের মুখের দিকে তাকিয়ে আছে। রৌনক বলে, যাও, রাত অনেক হয়েছে তো। আমি আছি তো, এত চিন্তা করতে হবে না। ভরসা করতে পারো আমাকে। সিরাত ধীরে ধীরে জায়গা ত্যাগ করে। রৌনক রেলিং ধরে ঘুরে তাকায় আকাশের দিকে। ডুব দেয় অতীতে। চোখের সামনে ভেসে ওঠে তার দুষ্টু মিষ্টি ভরা একটা সংসার। একটা ঝড়, তারপর সব এলোমেলো। এই যে জগতের কাছে রৌনক শিকদার একজন গোছালো পুরুষ। সিঙ্গেল ফাদার হিসেবে সবার চোখে সেরা। কেরিয়ারের দিক থেকে গোছালো পুরুষটাকে সবাই দেখে। দিন শেষে বিছানায় গা এলিয়ে দেওয়া অগোছালো নিঃসঙ্গ রৌনক শিকদারের খোঁজ কেউ করে না। মুখে যতই বলুক সে রাজি এই বিয়েতে। আসলে কি তাই? এ প্রশ্ন তো ঘুরছে তার মনেও। এই সিলতে সুখের ছোঁয়া পাওয়ার আশা, অন্যদিকে হতাশায় ভরা বুকের হাহাকার। দুইটার মাঝে রৌনক শিকদারের মন চাপা পড়ে আছে। কি করবে সে? সকাল সকাল হাঁটতে বের হয়েছে রৌনক। রামিন ও ছোট চাচা ইশতিয়াক বাড়িতে থাকলে মাঝে মাঝেই এভাবে সকাল বেরিয়ে পরে হাঁটতে। ছুটির দিন হলে তো কথাই নেই। কোনো ধরা বাঁধা সময় থাকে না, যত খুশি ঘোরাফেরা। 3 জনের সম্পর্কে বন্ধুত্ব মতো। ইশতিয়াক বয়স 38-এর কোঠায়
পেশায় একজন ব্যাংকার, বিয়ে করেছেন, আছে 2জন যমজ ছেলে মেয়ে, ইনান আর ইরাস। তাদের বয়স 10 বছর। রামিম পারিবারিক ব্যবসা দেখাশোনা করে চাচা ও বাবার সাথে। বয়স 29, বিয়ে করেছেন, কোনো সন্তান নেই। ইশতিয়াক, কি ভাবলি কি নিয়ে? রামিম, তোমার বিয়ের কথা বলছে কাকাই। ওহ, বুঝতে পারছি না কি করব। কাল সিরাতের সাথে কথা হলো, ও আছে দোলা চলে। কি করবে বুঝতে পারছে না হয়তো। মেজো কাকা কাকি হয়তো ওকে চাপ দিচ্ছে। আর বলো না, সেদিন কাকি কি ঝাড়টাই না দিছে মেয়েটাকে, যে ওই সমস্যাটা ও নিজে তৈরি করেছে। ইশতিয়াক, খারাপ লাগে মেয়েটার মুখের দিকে তাকাতে। দেখ, যা করবি ভেবেচিন্তে করবি। ও ছোট চাপে পড়ে বইরা যা বলবে মেনে নিবে। তুই তো বুঝদার, তুই ওর দিকটা দেখিস। বাবা বারবার শুধু জিজ্ঞাসা করে কি করব, ভালো লাগে না কিছু। এই বয়সে এসে বাচ্চা আছে আমার একটা, এখন যদি এত তালবাহানা করে। রামিম, তা কি তুমি সারা জীবন এই সিঙ্গেল ফাদারের তকমা নিয়ে ঘুরবা? নাবিল বড় হচ্ছে, ওর একজন মায়ের দরকার। তাই বলে সিরাত ওইটুকু বাচ্চা? ও এক বাচ্চা আর এক বাচ্চা মা হবে। ইশতিয়াক, মেয়েদের মা হতে বয়স লাগে না। এভাবে গল্প আড্ডার মধ্য দিয়ে তারা বাড়ির দিকে চলে আসে। বসার ঘরে বাড়ির বড় কর্তারা চা খাচ্ছে। আজ ছুটির দিন হওয়ার সবাই বাড়িতেই আছে। খাওয়ার টেবিলের দৃশ্য আজ ভিন্ন। বাহারি সব খাবারে ভর্তি টেবিল। তারা 3জন বাড়ির চৌকাঠ পেরোতেই ঝড়ের বেগে কেউ এসে জড়িয়ে ধরে ইশতিয়াকের কোমর। ইশতিয়াক, কি গো ছোট শিকদার, আজ এত সকাল সকাল? নাবিল, ছোট দাদু, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কাল এসে থেকে তোমাকে দেখিনি। এসে পরে তুমি আমার সাথে দেখাও করনি। জানো কত মিস করেছি তোমাকে। রামিম, এটা কিন্তু খুব দোষের কথা। তোমার সাহস কত, তুমি নাবিল বাবুর সাথে দেখা করনি? তোমাকে তো পানিশমেন্ট দেওয়া উচিত। বলে সে কোলে তুলে নেয় নাবিলকে। 9 বছরের নাবিল বাড়ির সকালের চোখের মণি। তবে সে তার ছোট দাদুকে সবার চেয়ে একটু বেশি ভালোবাসে, কারণ সে নাবিলের সব কথা শোনে। তাকে কেউ বকলে ছোট দাদু তাকে বকে দেয়, তার রাগী বাবাকেও বকে দেয়। হাত বাড়িয়ে রওনা ছেলেকে নিজের কোলে নেয়, বলে, তুমি দাঁত ব্রাশ করেছো বাবা? হ্যাঁ বাবা। এখন তুমি ফ্রেশ হয়ে এসো, ক্ষুধা পেয়েছে, খাবো। তুমি খেয়ে নাও দাদুদের সাথে, বাবার একটু সময় লাগবে। না, তুমি এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। রওনক নাবিলকে নামিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। ছেলে তাকে ছাড়া কখনোই খেতে চায় না, তাই সে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসে। ইতিমধ্যে বাড়ির সকলে হাজির। সবার মাঝে সিরাতকে দেখে সে জিজ্ঞেস করে, পায়ের ব্যথা কমছে? সিঁড়ি ভেঙে আসলে কেন? রাতে জ্বর এসেছিল। সিরাত, না ভাইয়া, জ্বর আসেনি, ব্যথা আছে, কিন্তু তেমন সমস্যা হচ্ছে না। রনক খাওয়ার পরে ও ব্যথার ওষুধ খেয়ে নিবে। সবার খাওয়ার মনোযোগ দেয়। নাবিল এখানে এসে অনেক খেলার সঙ্গী পেয়েছে। ইনান, ইয়াস, আরও আশেপাশের কিছু বাচ্চা আছে, তাই খাওয়ার মাঝে তাড়াহুড়ো করছে, কেননা খাওয়া শেষে তারা বাড়ির পেছনে বাগানে যাবে খেলতে। রওনক ছেলের এমন তাড়াহুড়ো দেখে আর চোখে তাকায় তার দিকে, বলে, কোনো সমস্যা হচ্ছে খেতে? না বাবা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াহুড়ো করছো কেন? শান্ত হয়ে বসে খাও। এখানে এসে একটু বেশি দুষ্টুমি করছো তুমি। সব কাজে তোমার অনিময় করছো। বাড়ির এরিয়ার বাইরে যেতে না দেখি যেন। বাবার কথায় দমে যায় নাবিল। খুবই নিচু স্বরে পাশে বসে ছেলের উদ্দেশ্য কথাগুলো বলে। তার মতে বাচ্চাদের আত্মসম্মান রয়েছে ভরা। সবাই বসে তাদের বকাঝকা করলে তাদের মস্তিষ্কে খাবার প্রভাব পড়ে। নাবিলকে সে বকে কম, বোঝায় বেশি, আর বকলেও তা একান্তে কারো সামনে নয়। এদিকে সিরাতের মা তার পায়ের এহেন দশা দেখে রেগে যায় মেয়েটার। তার কথা আচার আচরণে শান্তশিষ্ট হলেও চলাফেরা কাজে কর্ম ভীষণ চটপটে, তাই প্রায়শই এসব দুর্ঘটনার শিকার হয় সে।
সায়েরা বেগম। সিরাতের মা, চোখ কই থাকে তোর? বয়সে বার হয়েছে, বুদ্ধিতে ধার হয় না কেন? দেখে শুনে চলা যায় না? মিথিলা, রামিমের স্ত্রী, আম্মা এত লোকজনের মাঝে এভাবে বকাবকি করো না। ভাইয়ারা আছে তো, এখানে কি ভাববে? সে বোধ যদি তোমার ননদের হতো তাহলে তো কাজকর্ম করার আগে ভেবেচিন্তে করতো। ওর এসব নির্বোধের মতো কাজের জন্য একটা বিয়ে ভাঙলো, এবার এটাও যাক, ভালোই হবে। যত জ্বালা সব আমার, বলে সে ডাইনিং রুম ত্যাগ করে ঘরে চলে যায়। কথাগুলো নিচু স্বরে বলাতে কথাগুলো কেবল চেয়ারে বসে সিরাতও তার পাশে দাঁড়ানো ভাবি মিথিলার কানে গিয়েছে। অন্যরা নিজ নিজ কথায় বার্তায় ব্যস্ত। সিরাত কোনো রকম 2-4 লোকমা খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। সিরাতকে উঠতে দেখে পাশে বসা রামিম তার দিকে তাকায়। বোনের ভার মুখ দেখেই বুঝে নেয় মা কিছু বলেছে তাকে। কিছু জিজ্ঞেস করবে তার পূর্বেই স্ত্রী মিথিলা চোখের ইশারায় চুপ থাকতে বলে। আরাফাত সিরাতের বাবা, কি হলো, ও চলে গেল যে? কিছুই তো খেলো না। মিথিলা, বাবা, ওর শরীরটা একটু খারাপ তাই খায়নি, আমি পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আরাফাত সাহেব আর কিছু বলেন না। ছোট্ট নাবিল, সে এত সময় সবটাই পরখ করে দেখেছে। সব না বুঝলেও সিরাতের মুখ ভার দেখে বুঝেছে তার ফুপির শরীর খারাপ। এসে থেকে এখন পর্যন্ত তার সাথে ঝগড়া করেনি, তাই তার মনটাও ভালো নেই। তাই সে খাওয়া শেষ করে উঠে সোজা চলে যায় সিরাতের ঘরে। দরজা চাপানো থাকায় টোকা দেয়। তার বাবা বলেছে কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরতে হয় না বা কারো ঘরেও প্রবেশ করতে হয় না। দরজায় টোকা শুনে জানালার ধারে বসা সিরাতের ধ্যান ভঙ্গ হয়। সে ভিতরে আসার অনুমতি দেয়। সিরাত দেখে ছোট্ট নাবিল গুটি গুটি পায়ে তার দিকেই এগিয়ে আসছে। 2 হাত কোমরে বেঁধে সিরাতকে বলে, মিশু ফুপি, তুমি খাবার না খেয়ে চলে আসছো কেন? সিরাত, তোরে বলবো কেন, তোর জেনে কি লাভ? নাবিল, তোমার এত বড় শরীর, সেটা চালাতেও তো পেট ভরে খেতে হবে। তা যদি না খাও তুমি তো অসুস্থ হয়ে যাবে। এরপর ডাক্তার ইনজেকশন দিলে বুঝবে মজা। খুব মজা, তাই না? তুমি ইনজেকশন নিয়ে কাঁদবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, খুব মজা না? তা কথা বাদ, তুমি বলো খাওনি কেন? শরীর ভালো লাগছে না তাই। জ্বর তোমার? কই দেখি। নাবিল হাত বাড়িয়ে কপাল ও গলা চেক করে দেখে হালকা জল, তাই মুখে রুচি নেই। দাঁড়াও, বাবাকে বলি তোমাকে ওষুধ দিতে, খেলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। রাখ তোর ডাক্তারি, ডাক্তারের সাও ডাক্তারি করতে আসছে। শোন, বিকেলে এক জায়গায় যাব, যাবি আমার সাথে? তোমার সাথে গেলে আমার লাভ। এটুকু বয়সে লাভ ক্ষতির কি বুঝিস তুই? যাবি কিনা বল? যাব, কিন্তু শর্ত আছে। কি? আইসক্রিম খাওয়াতে হবে। সিনাবিল, তোর বাপ না একজন সৎ ডাক্তার? তার ছেলে হয়ে ঘুষ খাবি তুই? তোর বাপকে বলি চুপ থাকো তুমি, বাবাকে বললে ভালো হবে না কিন্তু। যা বলবো না। আইসক্রিমও খাওয়াবো, যাবি কিন্তু। আর এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বলবি না। আচ্ছা, বলবো না। তুমি ইনাকে বাদ দিয়ে আমাকে নিচ্ছ? ওই 2টা পেট পাতলা, সব বলে দেয়। শোন, বিকালে ঘুমাই যাস না, রেডি হয়ে থাকিস, আমি সিগন্যাল দিতেই বাড়ির বাইরে চলে যাবি, বাগানের দিকে থাকিস। আচ্ছা ঠিক, বাবাকেও বলবো না হয়। যা গিয়ে বল তোর বাপকে, তোর কানেও ছিড়বে, সাথে আমারটাও। আচ্ছা, বলবো না। নাবিল বেরিয়ে আসে। সিরাতের রুম থেকে বের হতেই বাবাকে সামনে দেখে একটু থতমত খায়। রওনাব জিজ্ঞেস করে, এখানে কি করো? মিশুকে দেখতে এসেছিলাম, ও অসুস্থ তো তাই। তো কি দেখলে? মিশুক সুস্থ? কিন্তু কম সুস্থ। চেক করে দেখলাম হালকা জ্বরও আছে, তাই মুখে কি রুচি নেই। তুমি একটু ওকে ওষুধ দিও তো, কিছু খেতে পারছে না। সুস্থ না থাকলে তো বিকালে যেতেও পারবে না। কোথায় যাবে? বাবা, আমি। রুমের বাইরে কথাবার্তা শুনে বেরিয়ে আসে সিরাত। এসে এমন মুখ ফুসকে
বলা কথা শুনে ঘাবড়ে যায় সাথে। নাবিলকে টেনে নিজের কাছে এনে বলে, আরে ভাইয়া, বাগানে যাওয়ার কথা বলছে ও। আপনি যান, আপনাকে চিন্তা করতে হবে না। আমি এখন সুস্থ, আপনি চিন্তা মুক্ত থাকেন। চিন্তা কে করছে? আমি কেন তোমার চিন্তা করতে যাব? এমন মুখের ওপর অমান শুনে লজ্জা পায় সিরাত। পরিস্থিতি সামাল দিতে গলা খাকড়ি দিয়ে বলে, হ্যাঁ তাই তো। এ নাবিল, চল, কথা আছে তোর সাথে। আপনি যান ভাইয়া বলে বকা বকা হেসে নাবিলকে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। নাবিল এত সময় না বুঝলেও যখন বুঝলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সামনে সিরাত ফুটছে। নাবিল হেসে বলে, মিশু, রাগ করো না, আমি বুঝতে পারিনি এভাবে মুখ ফুসকে যাবে। তা বুঝবি কেন? এখনই দিচ্ছিলি সব নষ্ট করে। যদি বলে দিতি আমরা বাইরে যাব, আর এ কথা বাড়ির অন্যদের কানে গেলে আমাকে কত কি বলতো জানিস? একে তো পায়ের এই অবস্থা, তার উপর বিয়ের ঝামেলা। লাস্টের কথাটুকু বিড়বিড় করে বলে, তারপর আবারও নাবিলের দিকে তাকিয়ে বলে, শোন, মুখে সুপার গ্লু লাগিয়ে নে, যেন কথা কোনোভাবেই মুখ ফুসকাতে না পারে। যদি এ কথা কারো কানে যায় নাবিল, তুই শেষ। নাবিল, আর প্যারা নাই মিশু, এই কথা কেউ জানবে না হয়। তুই তো বড় প্যারা, যা এখন সময় মতো চলে আসিস। নাবিল বেরিয়ে যায় ঘর থেকে। সিরাত যাবে তার বান্ধবীর বাড়ি। সে এই বিপদে আর কাউকে ভরসা করতে পারছে না, তাই শেষ ভরসা তার প্রিয় বান্ধবী ইলা। তার থেকে পরামর্শ নিতে যাবে সে। প্ল্যান মোতাবেক বিকালে সবার চোখে ফাঁকি দিয়ে চলে যায় নাবিল ও সিরাত। দুজন রিক্সা দেখে উঠে পড়ে তাতে। ইলার বাসায় যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। বাসায় পৌঁছে ভাড়া মিটিয়ে যায় বাসার ভেতরে। নাবিল ভেবে পাচ্ছে না মিশু এখানে কেন এনেছে তাকে। তার এত ভেবে কাজ নেই, তাকে আইসক্রিম দেওয়া হবে, এতেই সে খুশি। ইলা আর সিরাত বেলকনিতে বসে আছে। নাবিল রুমে আছে, বসে বসে সিরাতের ফোনে গেম খেলছে। ইলা, এবার বলো সমস্যা কি? সিরাত, দোস্ত, আব্বু আমার বিয়ে ঠিক করেছে আমার। ইলা অবাক হয়, 2 দিন আগে বিয়ে ভাঙলো, এর মধ্যে আবার? ইলা, বলিস কি? এত তাড়াতাড়ি পাত্র পেল কই? সিরাত, পাত্র তো বাড়ি ছিল। মুখ গোমরা করে বলে ইলা, বাড়িতে কি আবার? এক তো তোর ভাই, তোর একটা ফুফাতো ভাই, শুনছি তারও তো প্রেমিকা আছে, তাহলে কি? সিরাত, ভাবতে থাক, আরও আছে। ইলা, আর কে? আর তো আছে তোর ওই বড় ভাই, যার বউ নাই। একটা ছেলে আছে না, মেয়ে যেন। ইলা, তোর সাথে যে পুচকে আইটেম আসলো ওইটা কে রে? সিরাত, ভাইয়ের ছেলে, বিয়ে হলে হবে নিজের ছেলে। ইলা, কি কি সব বলতেছিস? সিরাত, আরে ওই আইটেমটার বাপের সাথেই বিয়ে দেবে। ইলা, ধর আমারে, মাথা ঘুরতেছে আমার। তুই বাপের বিয়ে ভাঙতে ছেলেকে সাথে নিয়ে আসছিস? সিরাত, তো কি করব? আর কাউকে পাইনি, এবার বল কি করব? ইলা, তার সাথে কথা বলছিস? সিরাত রাতের সব ঘটনা খুলে বলে। ইলা, দেখ, বিয়েটা সারা জীবনের একটা বিষয়। আমার বলাতে কিছু যায় আসে না, সিদ্ধান্তটা তোর। আমি শুধু উপায় বলতে পারি, কিছু পরামর্শ দিতে পারি, বাকিটা তোর বিষয়। তুই তাকে ছোট থেকে চিনিস, জানিস, তোর বিয়ে সংসার সব দেখেছিস, কেন ডিভোর্স হয়েছে তাও জানিস। যদি মনে হয় মানুষটা ভালো, তার সাথে এক জীবন পাড়ি দেওয়া যায়, তবে আমি বলবো বয়সটা কোনো বিষয় না। জাবেরের তো বয়স কম ছিল, কি করলো শেষে? তাই বলি কি, নিজে নিজে বালিশে মাথা দিয়ে চিন্তা কর, মন কি বলে শোন। যদি মনে হয় সন্তান সমেত মানুষটাকে গ্রহণ করা যায়, তাহলে আমি তোর পাশে আছি, আর যদি না পারিস তাও আমি পাশে থাকব। ছেলে তো দেখলাম যথেষ্ট ভদ্র, বাকিটা তুই থাকিস, তুই জানবি। এবার দেখ কি করবি, আমার কথা তো আমি বললাম।
সিরাত ভাবনায় পড়ে যায়। আরও কিছু সময় গল্প করে তারা বেরিয়ে আসে। রিক্সা ঠিক করে বাসায় উদ্দেশ্য তখনই বেঁকে বসে নাবিল বলে, এই বিষয় তুমি তো বললে আইসক্রিম খাওয়াবা, তাহলে বাসায় যাচ্ছ কেন? সরি, ভুলে গেছিলাম। এই তোরে এখানে এনে কত কি খাওয়ালাম, তাও আইসক্রিমের ভূত নামেনি। চল মামা, চলেন, সামনে কোনো বড় দোকান পেলে দাঁড়াবেন। একটা বড় দোকানের সামনে এসে রিক্সা থামতে তারা ভাড়া মিটিয়ে দোকানে ঢোকে। আইসক্রিম কিনে বের হতে যাবে তখনই দেখে দরজা থেকে দোকানে ঢুকছে রওনক শিকদার। এদিকে তাকে দেখে দুই শিকদার প্রাণ যায় যায় অবস্থা। যদি দেখে নাবিলের হাতে আইসক্রিম, তাহলে বাবা তাকে পিটিয়ে পিঠের চাল তুলবে। আর সিরাত কেন নাবিলকে নিয়ে এসেছে তার জন্য তার চামড়াও তুলবে। দুজনেই কোনো রকম দোকানে এক কোনায় সেলফের পিছনে লুকায়। সিরাত বলে, তোর জন্য হলো সব। কি দরকার ছিল এখানে আসার? বাড়ি গেলে তো বেঁচে যেতাম। প্রতিবাদ করে নাবিল বলে, ইস, নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় সব দোষ। বাইরে আসার কথা কে বলেছে আমি? চুপ থাক, ধরা খেলে এই জনমের মতো আইসক্রিম খাইয়ে দেবে দুজনকে। তোর বাপের রেকর্ড তো আমার মেলা ভালো। দুজন চুপ হয়ে যায়। নজর তাদের সামনে অপেক্ষা করছে রওনক শিকদারের চলে যাওয়ার। এরই মাঝে নাবিলের ঘাড়ে হাত রেখে কেউ ভয়ের চোটে নাবিল চিৎকার করে ঘুরে তাকায়। গল্প সমাপ্তির প্রণয়।